কলকাতা 1952 সালের গ্রীষ্মকাল। গরমের জেরেই হোক কিংবা কিছুর আগাম আশঙ্কা, সেই রাতে আমার ঘুমটা ভালো হচ্ছিল না। দক্ষিণ কলকাতায় আমাদের বাড়ির ওপরে বাতাস যেন থমকে গেছে, আর মশার ঘ্যানঘ্যানানি যেন অস্বস্তিকে দ্বিগুণ করে তুলেছিল। তখনই রাত প্রায় 2:30 নাগাদ দরজার কড়া নাড়ার শব্দ। আমি বিছানা থেকে উঠে ব্যোমকেশের দিকে তাকালাম। সে তখনও জেগেছিল, জানালার ধারে বসে ধোঁয়ার ছায়ার মধ্যে ভাবনার জাল বুনছিল। এই সময় কে হতে পারে ব্যোমকেশ? আমি ফিসফিসিয়ে বললাম। ব্যোমকেশ চোখ সরিয়ে নিয়ে বলল, চলো দেখে আসা যাক। রাতের এই সময় কেউ দরজায় আসে না, যদি না কোনো গুরুতর ঘটনা ঘটে। দরজা খুলতেই দেখা গেল দাঁড়িয়ে আছেন এক মধ্যবয়সী লোক, চোখ মুখ কুণ্ঠিত, পরনে পুলিশের উর্দি, যাতে ঘাম বসা দাগ, মাথার চুল এলোমেলো। পরিচয় দিল সে, ইন্সপেক্টর বিজন সেন, শ্যামবাজার থানার অফিসার। স্যার, একটা খুন হয়েছে, এলাকা সোনাগাছি, কিন্তু খুনের ধরনটা ঠিক খোলাখুলি বলা যায় না। আপনাদের সাহায্য দরকার। ব্যোমকেশ সিগারেট নিভিয়ে বলল, এই সময় এসেছেন মানে ঘটনা গুরুতর। সব খুলে বলুন। আর কোথায় হয়েছে বললেন খুন? সোনাগাছির একটা ঘরের ভেতর একজন মহিলাকে কাটা হয়েছে গলার নিচে, প্রচুর রক্তপাত, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ কিছু দেখেনি বা শোনেনি, বুঝলেন? ডিপার্টমেন্টের সন্দেহ লোকাল দুষ্কৃতি, কিন্তু আমি নিশ্চিত এটা প্ল্যান মার্ডার। আমরা সঙ্গে সঙ্গে তৈরি হলাম। কলকাতার এই বিখ্যাত কিংবা বলা যায় কুখ্যাত লালবাতি অঞ্চল রাতেও ব্যস্ত। গলির ভেতরে রিকশার চাকার ক্যাচ ক্যাচ শব্দ, দেওয়াল জুড়ে রংচটা বিজ্ঞাপন, কারো দরজায় আলো জ্বলছে, কোথাও একদম নিস্তব্ধ। ঘটনাস্থল একটি পুরনো 3তলা দালান কোঠা। 2য় তলায় ঘটেছে খুন। ঘরের ভেতর ঢুকতেই গা শিউরে উঠল। বিছানার ওপর শুয়ে থাকা এক মহিলা, চেহারা দেখে মনে হয় বয়স 30-এর আশেপাশে। শরীর থেকে উপরের অংশে কাপড় সরে গেছে, গলা চিরে দেওয়া, আর মেঝেতে ছড়িয়ে রক্তের রেখা, যেন কেউ সচেতনভাবেই সেই রক্তে কিছু আঁকতে চেয়েছে। ঘরের এক কোণে পুঁতির মালা, টিনের একটা ছোট্ট বাক্স, তাতে কিছু টাকা আর পুরনো কাগজপত্র। ব্যোমকেশ নিচু হয়ে দেখল সেই রক্তের রেখা। অজিত, দেখেছ? এই লাইনটা যেন ইচ্ছে করে টানা হয়েছে, ঠিক যেন কেউ কিছু বোঝাতে চাইছে। খুনি যেন এই রক্ত দিয়ে ইঙ্গিত দিয়ে গেছে। আমি বিস্মিত হয়ে তাকালাম। তাহলে কি এটা প্রতিহিংসাজনিত খুন? তা এখনই বলা যাবে না ভায়া। একজন পেশাদার খুনি এরকম কিছু করে না। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা আবেগের বশে করা পরিকল্পিত খুন। দারোগা সাহেব, এই নারীর পরিচয় জানতে পেরেছেন? ইন্সপেক্টর বিজন বললেন, মহিলার নাম ছিল মালতী, পেশায় সোনাগাছির একজন বেশ্যা, কিন্তু লোকজন বলছে সম্প্রতিকালে সে কাউকে ভয় পেয়ে চলত। তার কাছে কিছু ছিল, হয়তো কারো গোপন কথা, কোনো গোপন দলিল, যেটা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। ভোর রাত নাগাদ আমরা ফিরে এলাম বাড়ি। ব্যোমকেশ থামল না, তার মুখে চিন্তার ছায়া, গলায় চাপা উত্তেজনা। অজিত, এই খুনটা কোনো সোজা সরল ব্যাপার নয়। এই গলির মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যেটা কেউ বলতে চায় না। আমি বুঝতে পারছি এই সোনাগাছি একটা মুখোশ পড়ে আছে। তুমি বলছো এই খুন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে?
হ্যাঁ অজিত, রক্তের রেখা শুধু মৃত্যু নয়, কোনো অদেখা অতীতের বার্তা। আর সেই অতীত আমাদের টানবে অন্ধকারের ভেতর। ঠিক তখনই দরজায় আবার কড়া নাড়ল কেউ। এইবার ব্যোমকেশ নিজেই দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে এক অচেনা কিশোর। আপনার নাম ব্যোমকেশ বক্সী? আমাকে ও বলেছিল আপনিই পারেন তাকে বাঁচাতে। কে বলেছিল? ব্যোমকেশ প্রশ্ন করল। ছেলেটা ফিসফিস করে বলল, মালতীদি, মরার আগের দিন ও আমাকে এই চিঠিটা দিয়েছিল আর বলেছিল আপনার হাতেই আছে শেষ সত্যিতে পৌঁছানোর রাস্তা। চিঠির খামটি ব্যোমকেশ হাতে নিয়ে তাকালো। চোখে বিদ্যুৎ চমকের মতো ঝলকে উঠল কৌতূহল। অজিত, খেলা শুরু হয়ে গেছে। সকালবেলা আমি চায়ের কাপ হাতে জানালার পাশে দাঁড়িয়ে আছি। রাতের ঘটনার ধাক্কা এখনো মন থেকে যায়নি, অথচ ব্যোমকেশ তখনই নিজের ছোট্ট ডেস্কে বসে চিঠিটার লাল খাম খুলে তার ভেতরের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে পড়ছিল। চিঠিটা বেশ পুরনো কাগজে লেখা। হাতের লেখা অতটা স্পষ্ট নয়, ভয় আর আতঙ্ক মাখানো প্রতিটা লাইন। চিঠির ভাষা এরকম: যদি আমি না বাঁচি, জানবেন তারা ফিরে এসেছে। তারা যাদের সবাই ভয় পায়, যাদের কেউ দেখে না কিন্তু সবাই চেনে। আমি জানি তাদের কথা, তাদের কারবার, তাদের মুখোশ। আমি মুখ খুলেছি, তাই আমি মরব। কিন্তু একমাত্র আপনি পারেন আমার মৃত্যুকে ব্যর্থতার হাত থেকে বাঁচাতে। রক্ত যখন পড়বে তখন খুঁজবে কড়ির থলে, ওতেই আছে সব প্রমাণ। ইতি, মালতী। চিঠি পড়ে ব্যোমকেশ সোজা হয়ে বসল। তার চোখে যেন এক অদ্ভুত আগুন। অজিত, তুমি বুঝতে পারছো? এটা খালি খুন নয়, এটা ভয়ঙ্কর এক চক্রের কাহিনী। এই চিঠি লুকিয়ে রাখা হয়েছিল মৃত্যুর পূর্বাভাস হিসাবে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু মালতী এসব কি বলছে? তারা ফিরেছে, তারা কারা? এসবের মানে কি? ব্যোমকেশ শান্ত গলায় বলল, আমরা খুব তাড়াতাড়ি তা বুঝতে চলেছি। ইন্সপেক্টর বিজন সেনের সাহায্যে আমরা খুঁজে বের করলাম মালতী আগে কোথায় ছিল, কাদের সাথে মেলামেশা করত, আর কোনো শত্রু ছিল কিনা। একটা তথ্য উঠে এলো, মালতী 5 বছর আগে সোনাগাছিতে এসেছিল, কিন্তু তার আগে সে এক ধনাঢ্য ব্যবসায়ীর বাড়িতে গৃহপরিচারিকা ছিল। নাম শ্রীধর পাল। সেই ব্যক্তি এখন মৃত এবং তার মৃত্যুর সময় মালতী হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। মালতী কি কোনো কিছু জেনে ফেলেছিল? আমি বললাম। ব্যোমকেশ চুপ করে মাথা নেড়ে বলল, হতে পারে। বলা হয় শ্রীধরের মৃত্যু ছিল হৃদরোগে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ কি সত্যিই মরেছিল সেই রাতে? খুঁজে বার করতে হবে অজিত, সব খুঁজে বার করতে হবে। আমরা আবার গেলাম মালতীর ঘরে। সবকিছু পুলিশ সিল করে রেখেছিল, কিন্তু ব্যোমকেশ বলল, আমরা যদি কড়ির থলে না খুঁজে পাই তবে সব প্রমাণ চিরতরে হারিয়ে যাবে। ঘরের কোণে একটা ছোট বর্গাকার বাক্স রাখা ছিল। ব্যোমকেশ সেটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে থাকলো। আঙুল দিয়ে ঠুকে ঠুকে দেখলো সেটা। হঠাৎ একটা কাঠ আলগা হয়ে খুলে গেল, আর তার ভেতর থেকে বেরোলো একটা কাপড়ের ময়লা থলে। সেটা বেশ ভারী। ভেতর থেকে বেরোলো কিছু কাগজ, কিছু রসিদ আর কয়েকটা পুরনো ছবি। বুঝেছো,
এটাই করির থলে, ব্যোমকেশ ফিসফিস করে বলল। একটা ফটোয় দেখা গেল 3 জন পুরুষ একজন অল্প বয়সী ছেলেকে জোর করে কিছু ধরাচ্ছে, যেন লুকিয়ে তোলা ছবি। এই ছেলেটা কে? আমি প্রশ্ন করলাম। ব্যোমকেশ চোখ মুচকে বলল, জানি না, কিন্তু মালতীর খুনের চাবিকাঠি হয়তো এই ছেলেটাই। আমরা যতই গভীরে ঢুকছিলাম ততই আশেপাশে চোখে পড়ছিল সন্দেহজনক লোকজন। একদিন দুপুরবেলা বাড়ি ফেরার পথে 2টো লোক আমাদের পেছন পেছন এসেছিল। ব্যোমকেশ সেটা খেয়াল করেছিল। আমাদের উপর নজর রাখা হচ্ছে অজিত, কেউ চায় না আমরা সামনে এগোই। কিন্তু সেই সময় হাজির হলেন এক অদ্ভুত লোক। উঁচু, লম্বা, কুচকুচে কালো স্যুট, চোখে গাঢ় কালো চশমা। নাম বললেন বিজয়েশ মল্লিক, কলকাতার প্রভাবশালী শিল্পপতি। তিনি কড়া গলায় বললেন, ব্যোমকেশ বাবু, আমি শুনেছি আপনি সোনাগাছির এক মামলায় জড়িয়ে পড়েছেন। আমার অনুরোধ, সময় নষ্ট করবেন না। ওটা পুলিশের কাজ, পুলিশকেই করতে দিন। আপনি থাকুন না নিজের মতো। ব্যোমকেশ হাসল, এক লাশ ঠাট্টা আর তাচ্ছিল্য নিয়ে। আপনার চিন্তা করার কারণটা কি মল্লিক বাবু? আপনি তো কোনো অভিযুক্ত নন, তাই না? বিজয়েশ একটু থমকে গেল, মুখ শক্ত হয়ে গেল তার। বলল, আপনার মঙ্গলার্থেই বলেছিলাম, আপনি শুনবেন না আপনার ব্যাপার, পরে আবার বস্তাতে না হয়। তারপরেই সে বিদায় নিল। আমি বললাম, ব্যোমকেশ, এই লোকটা কি চায় বলো তো? ঠিক সেটাই তো বোঝা দরকার অজিত। বিজয়েশ মল্লিক জানে আমরা এমন কিছু একটা খুঁজে ফেলেছি যা অনেক দিন ধরে চাপা পড়েছিল। সেই রাতেই আবার খুন হলো। এবার সোনাগাছিরই আরেক মহিলা, নাম রূপা। তার দেহ গলায় দড়ি বাঁধা অবস্থায় পাওয়া গেল তার ঘরে। কিন্তু এবার একটা জিনিস পাল্টে গেছে। ঘরের দেওয়ালে রক্ত দিয়ে লেখা একটা লাইন, যারা বলবে তারাই মরবে। ব্যোমকেশ চুপ করে সেই লেখা দেখল। তার চোখ দুটো একেবারে প্রশান্ত কিন্তু তীব্র। অজিত, খুনি মনে আমাদের চ্যালেঞ্জ জানিয়ে গেছে। সে জানে আমরা কি খুঁজছি, আর এখন আমাদের শুধু খুঁজে বের করতে হবে কে সে। খুনের সংখ্যা দাঁড়ালো 2 মহিলা, দুজনেই সোনাগাছির বেশ্যা এবং সম্ভবত কোনো না কোনো অতীতের এক গভীর গোপন সত্যের সূত্রধর। দ্বিতীয় ঘটনার পর ব্যোমকেশকে আর শান্ত দেখা যায় না। তার হাতে সারাক্ষণ রয়ে গেল সেই পচা কাপড়ের থলে, কড়ির থলে, আর ভেতরে ছবি, দলিল ও মালতীর চিঠি। আমার দিকে তাকিয়ে সে বলল, অজিত, তুমি জানো 4 জন লোক এই গল্পের প্রধান ভূমিকা নিয়েছে। একজন বেঁচে আছে, 2 জন মারা গেছে, আর একজন যে এখনো ছায়ার আড়ালে। আমি জিজ্ঞেস করলাম, কারা সেই 4 জন? ব্যোমকেশ একটা কাগজে 4টে নাম লিখল। মালতী প্রথম খুন, রূপা দ্বিতীয় খুন, শ্রীধর পাল মৃত ব্যবসায়ী, আর অজানা এক কিশোর, ছবিতে দেখা ছেলেটি। এই 4 জন কোনো না কোনোভাবে একটা চতুষ্কোণ তৈরি করছে, এবং সেই চতুষ্কোণের একটা কোণ এখনো আমাদের সামনে ধরা পড়ছে না। শ্রীধর পাল, যিনি মালতীর পুরনো মালিক ছিলেন, তার মৃত্যু হয়েছিল 6 বছর আগে। পুলিশি রিপোর্টে লেখা স্বাভাবিক হৃদয় রোগে মৃত্যু।
কিন্তু ব্যোমকেশ বলল, অজিত, এমনটা যদি হয় যে লোকটি এখনো মারা যায়নি? আমি অবাক হয়ে বললাম, মানে? মানে হয়তো সে নিজেই নিজের মৃত্যুর নাটক সাজিয়ে অন্তর্ধান হয়েছিল, কারণ তার বিরুদ্ধে কিছু ফাঁস হয়ে যাচ্ছিল, আর সেই কিছু হয়তো জানতেন মালতী। তাহলে বিজয়েশ মল্লিক? আমি কথাটা শেষ করতে পারলাম না। তুমি ঠিকই ধরেছ, বিজয়েশ মল্লিক, যিনি এখন প্রভাবশালী শিল্পপতি। তার আগের পরিচয় কি শ্রীধর পাল হতে পারে না? কারণ তার আগের জীবন সম্বন্ধে কেউই ঠিকঠাক জানে না। আমি হতবাক। ব্যোমকেশ বলল, ভোটার তালিকা, প্রপার্টি রেজিস্ট্রি আর পুরনো সব কাগজপত্র ঘাঁটতে হবে, বুঝলে? এই থলেতে একটা পুরনো রেজিস্ট্রির কাগজ ছিল, হলদিয়ার এক জমি। আমি আর ব্যোমকেশ গিয়ে হাজির হলাম হলদিয়ার এক পুরনো জমিদার বাড়িতে, যার দলিল মালতীর থলেতে ছিল। সেখানে দেখা গেল একজন বৃদ্ধ কেয়ারটেকার, নাম রামনাথ। সে বলল, বাবু, এই বাড়ি আগে শ্রীধর পালের ছিল। তার মৃত্যুর পর একটা লোক হঠাৎ একদিন এসে বলল সে তার ভাই হয়। শ্রীধরের মায়ের নাকি গোপনে কারোর সাথে সম্পর্ক ছিল। নিজের নাম বলল বিজয়েশ মল্লিক। ব্যোমকেশ শান্তভাবে বলল, এটা ভাই না ছদ্মবেশী শ্রীধর? একটা মানুষ কতটা নিচে নামতে পারে? রামনাথ হতচকিত। তারপর ফিসফিসিয়ে বলল, আসলে বাবু, তার কথাবার্তায় মাঝে মাঝে মনে হতো ওই আমাদের শ্রীধর পাল, শুধু নাম বদলেছে। আমরাও কিছু বলতে পারিনি, টাকা পয়সা তো সব ঠিকঠাকই নিত। আমরা ফিরেই খুঁজে বের করলাম ছবির ছেলেটির পরিচয়। নাম নানকু, সোনাগাছিরই এক সময়কার উঠতি বয়সের দালাল, কিন্তু আজকাল অদৃশ্য হয়েছে। এক পুরনো দোকানদার বলল, নানকু একসময় বিজয়েশ বাবুর হয়ে কাজ করত, কিন্তু হঠাৎ একটা রাতে পালিয়ে যায়। যাওয়ার আগে আমায় বলে, আমায় তো তুই দেখেছিস, কাউকে বলবি না। আমার মুখ দেখলেই আমায় মেরে ফেলবে, আমায় ওরা মেরে ফেলবে, বুঝলি? কাউকে বলবি না। আমার গা শিউরে উঠল। ব্যোমকেশ বলল, অজিত, নানকুই সব জানে, আমাদের তাকে খুঁজে বের করতেই হবে। এক রাতেই সব ওলটপালট হয়ে গেল। পার্ক সার্কাসের এক ছোট্ট ঝুপড়িতে আগুন লাগলো। তার ভেতর থেকে পাওয়া গেল এক ঝলসানো দেহ, কিন্তু মুখ চেনা গেল। পুলিশের রিপোর্ট, সেটা নানকু। সে আত্মহত্যা করেছে। ব্যোমকেশ গম্ভীর, চোখে মুখে উদ্বেগ। না না অজিত, এটা আত্মহত্যা নয়, এটা মুখ বন্ধ করার জন্য পরিকল্পিত খুন। সে মুখ খুললেই বিজয়েশ মল্লিকের মুখোশ খুলে যেত। আমি বললাম, তবে তো সব সূত্র শেষ হয়ে গেল ব্যোমকেশ। না অজিত। ব্যোমকেশ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমাদের হাতে এখনো আছে কড়ির থলের সেই কাগজটা, একটা দলিল যার নিচে স্বাক্ষর রয়েছে বি মল্লিক নামে, কিন্তু প্রিন্টেড নামে লেখা শ্রীধর পাল। সেটাই হবে কফিনের শেষ পেরেক। ব্যোমকেশ একটা ফাঁদ পাতল, এক মিথ্যে ঘোষণা করল সংবাদপত্রে। ব্যোমকেশ বক্সির হাতে এসেছে নানকুর জীবিত সাক্ষাৎকার। সমস্ত প্রমাণ জমা আছে পুলিশের কাছে। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ব্যোমকেশ আমাকে বলল, অজিত, খুনি এখন ছটফট করবে। ও জানে ও বেঁচে থাকতে পারবে না যদি আমি বেঁচে থাকি।
এবার সে নিজে আসবে আমার কাছে, নিজের শেষ চাল চালতে। আমি হতবাক হয়ে বললাম, তুমি ওকে ডেকেছ নিজের কাছে? না, আমি ওকে নিজের মতো করে টানছি। এবার শুরু হবে শেষ খেলা। ইন্সপেক্টর বিজন সেন ব্যোমকেশের মুখের দিকে চেয়ে প্রশ্ন করল, আপনি নিশ্চিত তো ব্যোমকেশ বাবু? খুনি যদি সত্যি আপনার ফাঁদে পা দেয়, আপনি কিন্তু বড্ড বিপদের মধ্যে থাকবেন। ব্যোমকেশ হাসল, ঠোঁটে সেই বিখ্যাত ঠান্ডা তাচ্ছিল্য। বিজনবাবু, আমি যদি ঝুঁকি না নিতে পারি, আমি কিসের সত্যান্বেষী? আমি একটু অস্থির হয়ে বললাম, তুমি নিশ্চিত এই মানুষটা এখনো কলকাতাতেই আছে? ব্যোমকেশ মাথা নাড়িয়ে বলল, সে গেছে, আবার ফিরেও এসেছে। কারণ এই শহরটা তার আসল মুখ চেনে না, কিন্তু সেই শহরটাকে গিলে খেতে চায়। আমরা শুধু তার মুখোশটা টেনে খুলে ফেলব। ফাঁদের পরিকল্পনাটা ছিল ব্যোমকেশের নিজস্ব কৌশলে মোড়া। একটি পুরনো সিনেমা হল, শ্রীনিবাস টকিজ, যেটি বহুদিন বন্ধ এবং বিজয়েশ মল্লিকের এক বন্ধুর মালিকানাধীন। এই সিনেমা হলেই ঠিক হলো সবার অলক্ষ্যে ব্যোমকেশ এক সাক্ষাৎকার রেকর্ডিংয়ের ভান করবে, যেখানে বলা হবে নানকু জীবিত এবং ব্যোমকেশের সঙ্গে আছে। এই গুজব ছড়িয়ে পড়ার একদিন পরেই ব্যোমকেশ পেল একটি নামহীন চিঠি। আপনার সঙ্গে দেখা করতে চাই, আজ রাত 11টা, সিনেমা হলের পেছনের গুদামে। একা আসবেন। আমি চেঁচিয়ে উঠলাম, তুমি একা যাবে? এটা একটা ফাঁদ হতে পারে ব্যোমকেশ। অজিত, এটাই তো চাইছি। আমি যাই, তুমি আর ইন্সপেক্টর গোপনে আশেপাশে থেকো। এবার তার আসার পালা। রাত 11টা, সিনেমা হলের পেছনের গুদাম ঘর। আলো কম, চারিদিকে নীরবতা। আমি গুদাম ঘরের এক কোণে লুকিয়ে থাকলাম। ব্যোমকেশ একা সামনে রইল। হঠাৎ কানে এলো পদচারণার শব্দ। একজন লোক এলো, চেহারায় আত্মবিশ্বাসী, চোখে চকচকে ঘৃণা। আপনি বুঝতেই পারেননি আমি কে? ব্যোমকেশ ম্লান হেসে বলল, বুঝেছি, আপনি শ্রীধর পাল, এখন পরিচিত বিজয়েশ মল্লিক নামে। লোকটা এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল, তারপর ধীরে ধীরে চশমাটা খুলল। তার চোখে এক ধরনের ভয়াবহ অন্ধকার। আপনি এতটা জেনে ফেলেছেন, তাহলে আপনি আর বেঁচে থাকবেন না। সে পকেট থেকে একটা পিস্তল বের করলো, কিন্তু ঠিক সেই সময় চারিদিকে আলো জ্বলে উঠল। দেওয়ালের পিছন দিয়ে বেরিয়ে এলেন ইন্সপেক্টর বিজন ও পুলিশ বাহিনী। শ্রীধর পাল, তোমায় গ্রেফতার করা হলো, পিস্তল ফেলে দাও। লোকটা এক মুহূর্ত চুপ করে থেকে বলে উঠল, না, আমি মরবো ঠিকই, কিন্তু একা মরবো না। সে ট্রিগারে চাপ দিতে যাচ্ছিল, কিন্তু ব্যোমকেশ দেরি করেনি। সে একটা লাঠি তুলে ছুঁড়ে মারে তার দিকে। তার ছোড়া লাঠি তার কবজিতে আঘাত করে সেই পিস্তল ছিটকে ফেলে দেয়। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে পুরো চক্রের বিবরণ। শ্রীধর পাল তার মৃত্যুর ভুয়ো নাটক সাজিয়ে নিজেকে নতুন নামে পরিচয় করায়, বিজয়েশ মল্লিক। সে এক সময় মেয়েদের পাচার এবং হীরের কালোবাজারি চক্রে জড়িত ছিল। মালতী ছিল তার দালালের বউ, যিনি স্বামীর মাধ্যমে সমস্ত চক্রের তথ্য জানতে পেরে পালিয়ে যায়। রূপা ছিল মালতীর বান্ধবী। সে চুপ করে থাকলেও একসময় মুখ খুলতে চেয়েছিল। আর নানকু সেই বালক যাকে দিয়ে কাজ করানো হতো। শ্রীধর পাল একে একে সবাইকে সরিয়ে ফেলে, কিন্তু মালতী আগে থেকেই সব বুঝেছিল। সে তার মৃত্যুর আগেই কড়ির থলে ও চিঠি দিয়ে দেয়
এক বিশ্বস্ত কিশোরের হাতে। সে ব্যোমকেশকে এনে দেয় সেই চিঠি। কফির কাপ হাতে ব্যোমকেশ চুপচাপ বসে আছে। আমি বললাম, তুমি দারুণ চাল খেলেছ। ফাঁদটাও একেবারে নিখুঁত ছিল। ব্যোমকেশ গভীর চোখে তাকালো, বলল, না অজিত, আমি শুধু একটা মুখোশ খুলেছি মাত্র, কিন্তু শহর জুড়ে আরো অনেক মুখোশ লুকিয়ে আছে। সোনাগাছি আগেও ব্যবসার জায়গা ছিল, আজও আছে। পরিবর্তন শুধু পোশাকে। এই লাল আলোর তলে তলে অনেক গহীন ছায়া রয়ে গেছে। তুমি কি ক্লান্ত ব্যোমকেশ? না, আমি শুধু ভাবছি সত্যিটা আসলে কতটা গভীরে লুকিয়ে থাকে, আর যারা সেটা দেখে ফেলে তাদের খুব কমজনই বাঁচে।